আপনি কি কখনো শুধু মানুষের ভিড় থেকে দূরে কোনো নির্ঝঞ্ঝাট জায়গায় একবার হলেও যেতে চেয়েছিলেন? এমন কোনো জায়গা যেখানে কোলাহল নেই, ট্রাফিক জ্যাম নেই, মানুষের ভিড় নেই, এরকম প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চেয়েছেন? আজকের ভিডিওতে আমরা আপনাকে জনসংখ্যা অনুসারে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম কিন্তু অর্থনীতির দিক থেকে বেশ সচ্ছল দেশগুলির সাথে পরিচয় করিয়ে দেব। এই সকল দেশের মানুষের মাথাপিছু আয়ের হিসেব দেখলে নিশ্চিত আপনার চোখ কপালে উঠবে। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তালিকার প্রথমে রয়েছে ভ্যাটিকান সিটি, যার আয়তন 0.44 বর্গ কিলোমিটার এবং যার জনসংখ্যা মাত্র 510 জন। উভয় দিক থেকে ভ্যাটিকান সিটি হলো বিশ্বের সবচেয়ে ছোট দেশ। অবশ্য হাজার হাজার মানুষ প্রতিদিন সেখানে যান এবং কাজ করেন, তবে ভ্যাটিকানের স্থায়ী বাসিন্দাদের সংখ্যা মাত্র কয়েকশো। পুরো দেশটি একটি প্রাচীর ঘেরা এবং ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত। এত ছোট হওয়া সত্ত্বেও ভ্যাটিকান সিটি রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্র এবং পোপের বাসস্থান হিসেবে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে থাকে। বিশ্ব নেতারা এবং সারা বিশ্বের ক্যাথলিক অনুসারীরা এই চার্চকে রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য ব্যবহার করার চেষ্টা করে, তবে কেবল ক্যাথলিকরাই ভ্যাটিকানে যান না। যে কোনো ধর্মীয় বা অধর্মীয় পটভূমির প্রায় সকল শ্রেণীর পর্যটক যারা ইতালি ভ্রমণে যান, তারা ভ্যাটিকানের আইকনিক স্থাপত্য, ভাস্কর্য এবং মোরাল যেমন সেন্ট পিটার্স বেসিলিকা, সিস্টিন চ্যাপেল দেখতে যান। ভ্যাটিকান জাদুঘর এবং আর্কাইভগুলিতে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ শিল্পের নিদর্শন এবং ঐতিহাসিক নথি রয়েছে। তাই এটি আশ্চর্যের বিষয় নয় যে ভ্যাটিকান কেন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ভ্যাটিকান তার দৈনন্দিন ব্যবসা বাণিজ্যের বেশিরভাগ ইতালীয় ভাষায় পরিচালনা করে, তবে অফিসিয়াল এবং আনুষ্ঠানিক কাজের জন্য কখনো কখনো ল্যাটিন ভাষা ব্যবহার করা হয়। এখানে হাঁটতে হাঁটতে আপনি প্রায় সকল ভাষাভাষী মানুষের কথা শুনতে পাবেন, এমনকি বাংলা ভাষাও। ক্ষুদ্রতম এই দেশটির মাথাপিছু আয় $16,000 টুভ্যালু একটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, যা প্রায় 11,312 জন জনসংখ্যা সহ 9টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত। দেশটি থেকে হাওয়াই এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রায় অর্ধেক দূরত্ব। গ্রহের সবচেয়ে বিশাল সমুদ্রের কাছাকাছি অবস্থিত টুভালুকে পৃথিবীর সবচেয়ে দূরবর্তী দেশগুলির মধ্যে একটি হিসেব করা হয়। দেশের মোট ভূমির আয়তন প্রায় 10 বর্গ মাইল এবং এর বেশিরভাগই সমুদ্রপৃষ্ঠ থেকে একটু উপরে। তাই স্পষ্টতই বিশ্ব উষ্ণায়ন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সেখানকার মানুষের জন্য একটি বিরাট উদ্বেগের বিষয়। ছোট আকারের দেশটির জন্য আরেকটি সমস্যা হলো যে এটির নিজস্ব ফসল ফলানোর জন্য খুব বেশি মাটি নেই। যদিও সামুদ্রিক খাবারের প্রাচুর্যতা অনেক, তবে সুষম খাদ্যচক্রের যোগানের জন্য তাদের বিদেশ থেকে খাদ্য এবং অন্যান্য পণ্য আমদানি করতে হয়, যা শিপিং খরচের কারণে অত্যন্ত ব্যয়বহুল। বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির কাছে মাছ ধরার লিজ দেওয়ার মাধ্যমে দেশটির বেশিরভাগ আয় আসে। অধিকাংশ প্রশান্ত মহাসাগরীয় দেশের মতো টুভালু ইউরোপীয় উপনিবেশ ছিল। 1568 সালে সর্বপ্রথম স্প্যানিশরা এ দেশে এসেছিল। 19 শতকের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্য তাদের সকল প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে টুভালুকে একটি উপনিবেশ হিসেবে দখল করেছিল। 1978 সালে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত তারা শাসন করেছিল এবং স্বাধীনতার পরে টুভালু ব্রিটিশ রাজাকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেয়। ঔপনিবেশিকতার ফলে ইংরেজি ভাষা টুভালুতে দ্বিতীয় প্রধান ভাষা হয়ে ওঠে, তবে দেশটি এখনও তার নিজস্ব ভাষা, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ, সংস্কৃতি তথা তাদের ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত এবং খোদাই করার দক্ষতা ধরে রেখেছে। এই দেশটির মাথাপিছু আয় $59,500। টুভালুর মতো নাউরু একটি প্রত্যন্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ এবং এখানে দেশের সকল 12,668 জন অধিবাসী একটি দ্বীপে বসবাস করে। নাউরু সম্পর্কে অনন্য বিষয় হচ্ছে এটিকে পৃথিবীর সবচেয়ে কম পরিদর্শন করা দেশ বলা হয়। এর নিজস্ব জনসংখ্যা ব্যতীত পৃথিবীতে মাত্র 15,000 মানুষ আছে যারা কোনো না কোনো সময় সেখানে গিয়েছিল। মজার বিষয় হলো সে ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ, যিনি প্রশান্ত মহাসাগরের সরকারি সফরের অংশ হিসেবে এই দ্বীপটিকে অন্তর্ভুক্ত করেছিলেন। বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও এটি ঔপনিবেশিক শাসন থেকে রেহাই পায়নি। এটা আসলে
আশ্চর্যজনক যে এখানে বারবার শাসক পরিবর্তিত হয়েছে। সর্বশেষ জার্মানি নাউরুতে তাদের সাম্রাজ্য গড়েছিল, যদিও তাদের সাম্রাজ্য বেশি দিন স্থায়ী হয়নি। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছিল এবং বিজয়ী মিত্ররা তাদের সমস্ত উপনিবেশ ছিনিয়ে নেয়। নাউরুকে জাপানি কর্তৃত্বের অধীনে রাখা হয়েছিল। এই দেশগুলি স্বাধীনতার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত এভাবে অস্থায়ী ভিত্তিতে শাসন ব্যবস্থা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হলে তাই স্থায়ী হয়ে যেত। দ্বিতীয় যুদ্ধে জাপান পরাজিত হওয়ার পরে নাউরুকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নিয়ন্ত্রণে রাখা হয়। নাউরু 1968 সালে স্বাধীনতা অর্জন করেছিল। অনেকগুলো দেশ এই নাউরুর কর্তৃত্ব নিতে আগ্রহী ছিল, কারণ এই দ্বীপটিতে ফসফেটের বিশাল মজুদ ছিল। ফসফেট একটি মূল্যবান উপাদান যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। এটি সার ও পশুখাদ্যের একটি উপাদান হিসেবে বিশেষ প্রয়োজনীয়। অতিরিক্ত আহরণের পর বর্তমানে এখানে যা অবশিষ্ট আছে তা আহরণ করা বাণিজ্যিকভাবে সম্ভব নয়। ফলস্বরূপ এই দ্বীপের অর্থনীতি ভেঙে পড়ে এবং বেশিরভাগ মানুষ বেকার হয়ে পড়েন। এখন নাউরু অস্ট্রেলিয়ার সাহায্যের উপর বেশ নির্ভরশীল। অস্ট্রেলিয়া এখানে অবৈধ অভিবাসী আটকে রাখতে নাউরুকে ব্যবহার করে। পুরো দ্বীপের জনসংখ্যাকে প্রশান্ত মহাসাগরের কোথাও একটি ভালো দ্বীপে স্থানান্তরিত করার বিষয়ে কয়েক বছর ধরে আলোচনা চলছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি। এ দেশটির মাথাপিছু আয় $14,158। পালাউ আরেকটি প্রশান্ত মহাসাগরীয় দেশ, যার জনসংখ্যা 18,055 জন। দেশটি 340টি দ্বীপের সমন্বয়ে 180 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের সাথে এর সামুদ্রিক সীমানা রয়েছে। সেখানে অনেকেই ইংরেজিতে কথা বলে, কিন্তু দেশটির মূল ভাষা হল পালাওয়ান, যা ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার ভাষার সাথে কিছুটা সম্পর্কিত। পালাউ এর অর্থনীতি কৃষি, পর্যটন ও মাছ ধরার উপর নির্ভরশীল। এই দ্বীপগুলিতে প্রচুর অনন্য সামুদ্রিক জীব রয়েছে, যেগুলো যথাযথ রীতিনীতি মেনে ভালোভাবে সংরক্ষণ করা হয়। ঔপনিবেশিক যুগে এই দেশটির কর্তৃত্বে বহুবার হাত বদল হয়েছে। প্রথমত স্পেন তাদের উপনিবেশ স্থাপন করেছিল, কিন্তু যুদ্ধে হেরে যাবার ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারের জন্য দ্বীপগুলি জার্মানির কাছে বিক্রি করে দেয়া হয়। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর নবগঠিত লিগ অব নেশনস সিদ্ধান্ত নেয় যে তারা স্বাধীন না হওয়া পর্যন্ত কে কোন দেশ পরিচালনা করবেন। জাপানকে পালাওয়ের দায়িত্ব দেয়া হয়। সেটা খুব একটা ভালো সিদ্ধান্ত ছিল না, কারণ কয়েক দশক পরে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়েছিল। তারপর পালাও ও অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জকে একটি বড় টেরিটরিতে রূপান্তরিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট হস্তান্তর করা হয়েছিল। পালাও এবং অন্যান্য বেশ কয়েকটি দেশ এই টেরিটরি অবস্থা থেকে স্বাধীন হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়ে গেছে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে তাদের বিদেশি প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করে এবং পালাও তাদের মুদ্রা হিসেবে আমেরিকান ডলার ব্যবহার করে। পালাওয়ের মাথাপিছু আয় $16,700। সান মারিনো ভ্যাটিকান সিটির মতো ইতালির সম্পূর্ণ অভ্যন্তরে অবস্থিত একটি ছোট স্বাধীন দেশ। প্রায় 33,660 জন লোক এখানে বসবাস করে। 1800 শতকে যখন ইতালি এক হচ্ছিল, তখন অনেক লোক যারা একত্রীকরণের বিরোধিতা করেছিল তারা সান মারিনোতে পালিয়ে গিয়েছিল। সেখানে তারা একটি পাহাড়ে অবস্থান নিয়েছিল যাতে আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। তাদের জোর করে ইতালিতে সংযুক্ত করার পরিবর্তে ইতালি 1862 সালে তাদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে, যা মোতাবেক তাদের স্বাধীন থাকার অনুমতি দেয়া হয়। আশ্চর্যজনকভাবে সান মারিনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও স্বাধীন ছিল। বর্তমানে সান মারিনো পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটি। এর রাজধানী ডাউনটাউন এলাকাটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। সান মারিনোতে কিছু ঐতিহ্যবাহী উৎসব রয়েছে যা শত শত বছর ধরে চলে আসছে, যেমন সান মারিনো উৎসব এবং পেলিও দে কাস্তলির উৎসব। সান মারিনোর লোকেরা কিছু ঐতিহ্যগত দক্ষতা, যেমন সিরামিক, সূচিকর্ম এবং কাঠের খোদাই কাজে অত্যন্ত পারদর্শী। এ দেশের নাগরিকদের জীবনযাত্রার মান খুব উন্নত। এদের মাথাপিছু আয় $59,500। মোনাকো ফ্রেঞ্চ রিভারার একটি বিশ্ববিখ্যাত দেশ। এটি জনসংখ্যার দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে একটি, যার জনসংখ্যা মাত্র 36,469 জন।
তবে এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশও বটে, কারণ এ দেশের সকল নাগরিক মাত্র 499 একর জমিতে বসবাস করে। এই ক্ষুদ্র দেশটিতে বছরে প্রায় 1,60,000 বিদেশি পর্যটক আসে। মোনাকোর বিশ্বজুড়ে অতি ধনীদের মিলনমেলা হিসেবে খ্যাতি রয়েছে। এর ডকগুলিতে বিলাসবহুল প্রাইভেট ইয়ট এবং পালতোলা নৌকা অবস্থান করে। রাস্তায় দামি দামি স্পোর্টস কার ও লিমোজিনের ভিড় রয়েছে। এখানকার 5 তারকা হোটেল এবং রেস্তোরাঁগুলি অনেক দিন আগে থেকেই বুক করা থাকে। আপনি এখানের ক্যাসিনোগুলোতে সারা বিশ্বের সেলিব্রিটি, রাজনীতিবিদ, ব্যবসায়িক টাইকুন এবং রাজপরিবারের সদস্যদের দেখা পাবেন। এখানে ফরাসি, ইতালীয় এবং ইংরেজি ভাষায় বহুল ব্যবহৃত হয়, তবে অবশ্যই যাদের বিপুল অর্থ আছে তাদের জন্য কোনো ভাষাই বাধা নয়। মোনাকোর একটি তিক্ত মিষ্টি ইতিহাস রয়েছে। 20 শতকের শেষের দিকে সুন্দরী ও জনপ্রিয় আমেরিকান অভিনেত্রী গ্রেস কেলি মোনাকোর ক্রাউন প্রিন্সের প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন। তাদের ছেলে প্রিন্স আলবার্ট বর্তমান রাজা। দুঃখজনকভাবে 1982 সালে রাজকুমারী গ্রেস পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে গিয়ে একটি দুর্ঘটনায় মারা যান। তবে এই দুঃসংবাদের পরেও মজার বিষয় হচ্ছে এখানে মন্টে কার্লোয় ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্সের বার্ষিক রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোনাকোর অন্যান্য গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থান হল ওশানোগ্রাফিক মিউজিয়াম এবং মোনাকো ন্যাশনাল মিউজিয়াম। এদেশের নাগরিকদের মাথাপিছু আয় $1,86,661। লিচটেনস্টাইন হল সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার সীমান্তবর্তী একটি ক্ষুদ্র ভূমিবেষ্টিত দেশ, যার জনসংখ্যা মাত্র 39,327 জন। জার্মান হলো এর সরকারি ভাষা, তবে ইংরেজি এবং ফরাসিও ব্যাপকভাবে কথ্য। আল্পসে অবস্থানের কারণে লিচটেনস্টাইন এর অসাধারণ পর্বতের দৃশ্য এবং প্রাচীন ঐতিহ্যবাহী গ্রামগুলো অপার সৌন্দর্যের জন্য প্রশংসার দাবিদার। রাজধানী শহর ভাদুৎসোয়ে কুনস্ট মিউজিয়াম অবস্থিত, যেখানে বিশ্বমানের আধুনিক এবং সমসাময়িক শিল্প সংগ্রহ রয়েছে। পোস্ট মিউজিয়ামে লিচটেনস্টাইনের সংগ্রাহকদের দ্বারা সংগৃহীত সুন্দর এবং মূল্যবান ডাক টিকিটগুলি সংরক্ষিত রয়েছে। লিচটেনস্টাইনের জনগণ ব্যাংকিং, উৎপাদন এবং পর্যটনের উপর ভিত্তি করে একটি শক্তিশালী অর্থনীতি তৈরি করেছে এবং তাদের জীবনযাত্রার মান বেশ উচ্চ। এই ক্ষুদ্র দেশটির মানুষের মাথাপিছু আয় $1,57,755। মার্শাল আইল্যান্ড হল প্রশান্ত মহাসাগরের একটি দেশ, যেখানে 5টি দ্বীপ এবং 29টি প্রবাল প্রাচীর রয়েছে। যার জনসংখ্যা মাত্র 41,569 জন। বিশ্বের সমস্ত দেশের মধ্যে মার্শাল আইল্যান্ডে সবচেয়ে বেশি, প্রায় 97.87% এলাকা হচ্ছে জল। 1520-এর দশকে স্প্যানিশরা এই দ্বীপপুঞ্জে প্রথম এসেছিল। স্পেন দ্বীপগুলো নিয়ন্ত্রণ নিয়েছিল, কিন্তু পরে কিছু দ্বীপ জার্মানির কাছে বিক্রি করে দেয়া হয়। তারা প্রথম বিশ্বযুদ্ধের পরে জাপান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা শাসিত হয়েছিল। দ্বীপগুলির মধ্যে একটি হলো বিকিনি অ্যাটল, যা কুখ্যাত ক্যাসল ব্রাভো পারমাণবিক পরীক্ষার সাক্ষী হয়ে রয়েছে, যার তেজস্ক্রিয়তা এখনও রয়ে গেছে। যদিও মার্শাল দ্বীপপুঞ্জ তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সামুদ্রিক আবাসস্থল হিসেবে অমূল্য, কিন্তু তাদের রপ্তানিযোগ্য প্রাকৃতিক সম্পদ কম। তাই অর্থনীতি বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল। তাদের দেশীয়ভাবে উৎপাদিত কিছু কৃষি ফসল হল নারিকেল, টমেটো, তরমুজ, তারো, কাঁঠাল এবং মুরগি। তারা কারুশিল্পের বিভিন্ন আইটেম, টুনা প্রক্রিয়াজাতকরণ এবং পর্যটন থেকেও আয় অর্জন করে। এদের মাথাপিছু আয় $4,040। সেন্ট কিটস অ্যান্ড নেভিস হল মোট 101 বর্গ মাইলের একটি দেশ, যার মোট জনসংখ্যা 47,657 জন, যারা শুধুমাত্র 2টি দ্বীপে বসবাস করে। জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে এটি পশ্চিম গোলার্ধের সবচেয়ে ছোট দেশ এবং সবচেয়ে সাম্প্রতিক দেশ, যা 1983 সালে স্বাধীনতা লাভ করেছে। এটি সর্বপ্রথম ইউরোপীয়দের উপনিবেশ ছিল, তাই এর ডাকনাম দেওয়া হয়েছিল মাদার কলোনি অব দ্য ওয়েস্ট ইন্ডিজ। তবে স্বাধীন হওয়ার পর এখনও তারা রাষ্ট্রপ্রধান হিসেবে ব্রিটিশ রাজাকে মেনে নেয়। বেশিরভাগ ক্যারিবিয়ান দেশের মতো সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সংস্কৃতিতে আফ্রিকা, ইউরোপ, ল্যাতিন আমেরিকা এবং পান ক্যারিবিয়ানের প্রভাব দেখা যায়। সঙ্গীত, নৃত্য এবং রন্ধন প্রণালী প্রতিটি দ্বীপে অনন্য সাংস্কৃতিক সংমিশ্রণের অংশ। সেন্ট কিটস এবং নেভিসে বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান রয়েছে, যার মধ্যে রয়েছে ব্রিমস্টোন হিল ফোর্টেস ন্যাশনাল পার্ক, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে মাথাপিছু আয় $31,095 মার্কিন। ডোমিনিকা হলো একটি দেশ যার আয়তন মাত্র 290 বর্গ মাইল। এটি ক্যারিবিয়ান সাগরে অবস্থিত
এবং এর জনসংখ্যা মাত্র ৭২,৭৩৭ জন। দ্বীপে আদি বসতি স্থাপনকারীদের মধ্যে কিছু ছিল আরাওয়াক, যারা দক্ষিণ আমেরিকার একটি গুরুত্বপূর্ণ উপজাতি। ইউরোপীয়রা যখন এখানে পৌঁছেছিল তখন তারা আখ এবং রামের মতো ব্যয়বহুল গ্রীষ্মমণ্ডলীয় পণ্য উৎপাদন করার জায়গা হিসেবে ক্যারিবিয়ান দ্বীপগুলিতে আগ্রহী ছিল। বেশি মুনাফা লাভের জন্য তারা দ্বীপে আফ্রিকান ক্রীতদাসদের ব্যবহার করত। ফ্রান্স ৭৫ বছর ধরে ডোমিনিকাকে এভাবে নিয়ন্ত্রণ করেছিল, কিন্তু ব্রিটিশদের কাছে দ্বীপটির রাজত্ব হারিয়েছিল, যারা এটিকে ২০০ বছর শাসন করেছিল। ডোমিনিকা অবশেষে ১৯৭৮ সালে তার স্বাধীনতা লাভ করে। ডোমিনিকার ইতিহাসে অনেক দুঃখজনক অধ্যায়ের কারণে এর সংস্কৃতি ক্যারিবিয়ান, আফ্রিকান, ফরাসি এবং ব্রিটিশ সংমিশ্রণে তৈরি। ডোমিনিকার ক্যারিবিয়ান অঞ্চলে এর প্রাকৃতিক পরিবেশের জন্য আলাদা খ্যাতি রয়েছে। সঙ্গত কারণে একে ক্যারিবিয়ানদের প্রকৃতি দ্বীপ বলা হয়। ডোমিনিকা একটি আগ্নেয়গিরির দ্বীপ, যা এখনও সক্রিয়। আপনি যদি বয়লিং লেক ন্যাশনাল পার্কে যান, আপনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উষ্ণ জলপ্রপাত দেখতে পাবেন। ডোমিনিকাতে বেশ কিছু দর্শনীয় জলপ্রপাত এবং সমৃদ্ধ রেইন ফরেস্ট রয়েছে। এর বনের ভেতর রয়েছে বিশ্বের বিরলতম উদ্ভিদ, প্রাণী এবং পাখির প্রজাতি। উদাহরণস্বরূপ সিসেরো তোতা এখন বিলুপ্তির কাছাকাছি এবং শুধুমাত্র ডোমিনিকাতেই এগুলো দেখা যায়। এমন তোতা পাখি আর কোথাও দেখা যায় না। ডোমিনিকার জাতীয় পতাকায় বেগুনি রং ব্যবহার করা হয়েছে, যা বিশ্বের মাত্র ২টি দেশের পতাকায় রয়েছে। এ দেশের নাগরিকদের মাথাপিছু আয় $১,৭৩,০০০ মার্কিন। আপনি সুযোগ পেলে কোন দেশে যেতেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।